পুলিশ থেকে শুরু করে এলাকার নেতা, সাবেক নেতা, বর্তমান নেতা, পরিবেশ অধিদপ্তর সহ যারা সংশ্লিষ্ট, আমি নিশ্চিত সবাই টাকা খায় এখান থেকে। এই মারাত্মকভাবে দূষিত হচ্ছে নদীগুলো, এবং কারা দায়ী এর পেছনে চলুন খুঁজে বের করি আজকে। কত ভয়াবহভাবে নদী দূষণ করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। মানে পানির কালার কি থেকে কি হয়ে গেছে এবং কত রকমের কালার আছে, কিভাবে হচ্ছে এই দূষণ, এ বিষয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক অনির্বাণ শাহরিয়ার। ভাই, কি অবস্থা, কেমন আছেন? দেখেন, নদীকে হচ্ছে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আমাদেরও যেমন প্রাণ আছে, গাছেরও যেমন প্রাণ আছে, নদীরও ঠিক তেমন প্রাণ আছে। নদী দূষণ বন্ধে সরকারের খুব শক্ত আইন রয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখি না। আর এর উদাহরণ যদি দেখা যায়, তো আমরা যে অঞ্চলের যে ঘাটে, সে ঘাটে আমরা পুরো এলাকার যতগুলো শিল্প কলকারখানার বর্জ্য আছে, সে বর্জ্যগুলো সরাসরি এই ড্রেন দিয়ে এখানে পড়ছে, এখান থেকে সরাসরি সেটি আমাদের বুড়িগঙ্গায় যায় মিশছে। এবং রঙগুলো দেখেন, এখন বেরোচ্ছে কালো রঙের, সবুজ কালো। এটি কিছুক্ষণ বিকেলের যে গোলাপি হয়ে যায়, আবার কখনো কখনো আবার হলুদ রং নেয়, লাল রং নেয়। অর্থাৎ এখানে ডাইং ফ্যাক্টরি রয়েছে, লোহা অর্থাৎ লেদ মেশিনের সহ বিভিন্ন রকমের ভারী শিল্প কলকারখানা আশেপাশে দেখা রয়েছে। কেমিক্যাল ফ্যাক্টরি দেখলাম আমরা। হ্যাঁ, কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে। তো এদের প্রত্যেকটা শিল্প কলকারখানার যতগুলো পানি, সেই শিল্প কলকারখানার যে ভেতরের জমানো পানি বা উৎপাদন করার জন্য যে বর্জ্য তৈরি হয়, সে বর্জ্যগুলো নিয়ম রয়েছে ইটিডি পরিশোধন করে নদীতে ফেলা। কিন্তু এই শিল্প কলকারখানার মালিকরা কেউ চেষ্টা করছে না, যেটা বলেই আজকের এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ক্যানাগুলো দেখেছেন, ক্যানাগুলো কী ভয়ঙ্কর অবস্থা রয়েছে। ছবিগুলো মানে সরাসরি পানি যায় আমাদের বুড়িগঙ্গায় যায়। নদী আসলে দূষণের যে তীব্রতা, সে তীব্রতা আরও সব থেকে বড় উদাহরণ এবং করুণ পরিণতি দিতে বলা যায় এই দৃশ্য। আমরা জানি না যেটা কবে নাগাদ এখান থেকে আমরা উঠতে পারবো, কারণ এটি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে এই কাজগুলো চালিয়ে আসছে এখানকার আশপাশের শিল্প কলকারখানার মালিকরা। এটা নিয়ে বিভিন্ন রকমের রিপোর্টও হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা বন্ধ করার জন্য কিছুই আমাদের চোখে পড়েনি। কিছুক্ষণ আগে পরিবেশ অধিদপ্তরের একটা দল এসেছিলেন, তারা কিছু স্যাম্পল নিয়ে গেছেন, নিয়ে যায় তারা এটা কী করবেন আমরা জানি না, আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথাও বলেনি। তো আমরা আসলে জানি না, খুব হতাশ হয়ে গেছে আমরা। নদী এইভাবে যদি চলতে থাকে, নদীর উপরে এই নির্যাতন, আমাদের নদী বাঁচাতে পারবো কিনা বলে আমাদের সন্দেহ রয়েছে। ধন্যবাদ। কেন বন্ধ হচ্ছে না এই দূষণ, এই ভয়ঙ্কর দূষণ কেন বন্ধ হচ্ছে না, কাদের জন্য বন্ধ হচ্ছে না, এর পেছনে মূল দায়ী ব্যক্তি কারা এবং এর পেছনের মূল কারণ কি, চলুন এবার সেটা জেনে আসি। পরিবেশ অধিদপ্তর সবই জানে, না বলে আসলে বলবো না যে জানে না, আজকে হঠাৎ করে কালকে রাতে কেউ করে দিছে এমন তো কিছু না। 8-9 বছর ধরেই এই ঘটনা। কী অবস্থা, আপনি তো এলাকায় থাকেন, একজন সমাজসেবী বা পরিবেশ। এটা হচ্ছে মূল হচ্ছে টাকা বা ঘুষ বা দুর্নীতি, যাই বলে, এটা প্রধান সমস্যা। জানে না, এই কথাটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। সবাই জানে এটা বন্ধ করার জন্য বা এটা ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করার জন্য যা যে বিভাগ আছে, পুলিশ থেকে শুরু করে এলাকার নেতা, সাবেক নেতা, বর্তমান নেতা, পরিবেশ অধিদপ্তর সহ যারা সংশ্লিষ্ট, আমি নিশ্চিত সবাই টাকা খায় এখান থেকে। এই জন্য এই সংকটের সমাধান হচ্ছে না। যতদিন টাকা খাওয়া চলবে, ততদিন এই সংকট চলতেই থাকবে। মানে এছাড়া আমি আর তো কোনো কারণ দেখি না। টাকা খাওয়া বন্ধ না করলে এই সংকটের কোনো সময় সমাধান হবে না। টাকা কে নেয়, কীভাবে যায়, সেটা অনুসন্ধান করা খুব জরুরি হয়ে পড়ছে। কোথায় টাকা যায়, কীভাবে টাকা যায়, নাহলে এটা কেন দিনের পর দিন বছরের পর বছর চলছে। এটা হচ্ছে শ্যামপুর শিল্পাঞ্চলের বয়স 30 বছরের অধিক। এই 30 বছরের দূষণ চলছে কম বেশি নানা জায়গা থেকে। আজকে এটা বন্ধ করবেন, আরেক দিকে দূষণ করবো, ওইখানে বন্ধ করবো, আরেক দিকে দূষণ হয়। কারণ ওর দূষণ তো আছে, যেহেতু সিস্টেম মানে ঠিকঠাক মতো না যায়, হাওয়াতে মিশে যায় না। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত, এই শিল্পাঞ্চল বায়ু দূষণ করে ভয়ঙ্কর মাত্রায়, আপনি চিন্তা করা যাবে না। এখন ওইখানে আপনি ছবি তুলতে যাবেন, ভিডিও করতে, সেটা করতে দেবে না, এই অবস্থা।